মার্ক কার্নির ইমিগ্রেশন লেভেল প্ল্যান ঘোষিত হবার পর এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বলতে শুরু করেছেন মার্ক কার্নি আসলে লিবারেলের লেভাসে একজন কনজারভেটিভ ব্যক্তি। কারণ অনেকের কাছে মনে হয়েছে এবার যেই হারে তিনি ইমিগ্রেশন টার্গেটকে তার প্ল্যানে একেবারে কাট করে কমিয়ে এনেছেন, এটি কেবলমাত্র কনজারভেটিভদের পক্ষেই ভাবা যায় বা কনজারভেটিভদেরই করার কথা। কিন্তু লিবারেল সরকার ইমিগ্রেশনের জায়গাটায় খুব কঠিন অবস্থান নিয়েছেন। যাই হোক দর্শক, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ইমিগ্রেশন পলিসি বা ইমিগ্রেশনের বিভিন্ন তথ্যপত্র নিয়ে আরও কিছু, বিশেষ করে বাজেটে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, আরও কিছু বিষয় নিয়ে কথা বলবার আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমি কেবলমাত্র যে পার্মানেন্ট রেসিডেন্সি বিষয়ে যে অংশটুকু আছে সেটি নিয়ে কথা বলতে চাই। আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি এবং আপনারা জানেন ইমিগ্রেশন লেভেল প্ল্যানে যেই টার্গেট ঘোষণা করা হয়েছে সেটি আগামী 3 বছর প্রতি বছরেই 3,80,000 করে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে। অর্থাৎ 2026 সালে 3,80,000 মানুষ কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সি পাবে বিভিন্ন ক্যাটাগরিতে। এটি কোনো সুনির্দিষ্ট কোনো একটি ক্যাটাগরি নয়, বিভিন্ন ক্যাটাগরিতে। 2027-এ অ্যানাদার 380,000 এবং 2028-এ অ্যানাদার 380,000। এটি হচ্ছে সাদামাটাভাবে আমরা জানি যে ঘোষিত পরিকল্পনা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আইআরসিসি, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ অফ কানাডার যে একটি ডকুমেন্ট প্রকাশ করেছে, সেই ডকুমেন্ট আপনি যখন অ্যানালাইসিস করবেন সেখানে দেখবেন যে অ্যানাদার 148,000, প্রায় আরও অতিরিক্ত 1.5 লাখ পার্মানেন্ট রেসিডেন্সির পদ রাখা হয়েছে। এবং সেটি আসলে স্পট রাখা হয়েছে, সেটি আসলে একটা ওয়ান টাইম স্পেশাল মেজার্স। এটি কন্টিনিউয়াস না, এটি একবারের জন্য, এটি হচ্ছে আগামী 2 বছরের জন্য ওয়ান টাইম হচ্ছে একটি ব্যবস্থা। এখন সঙ্গত কারণেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই 1,48,000 পার্মানেন্ট রেসিডেন্সি কাদেরকে দেওয়া হবে, কেনই বা এদের জন্য এইভাবে বিশেষ একটি কোটা রাখা হলো। আবার এই যে পিআরের কথা বলা হচ্ছে 3,80,000 যে রেগুলার, এই 3,80,000 পিআর আসলে কারা পাবেন? এই পার্মানেন্ট রেসিডেন্সিগুলোর ক্রাইটেরিয়া কি? আপনারা যদি যে সেই ডকুমেন্টটি ইমিগ্রেশন লেভেল প্ল্যান, সেই ডকুমেন্টে ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়েবের যেই ইন্ট্রোডাকশান বা ভূমিকা, তার যে বক্তব্যটি দেওয়া আছে, সেই বক্তব্যে যদি দেখেন যে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে ইকোনমিক ইমিগ্রেশন, মানে পার্মানেন্ট রেসিডেন্সি যাদেরকে দেওয়া হবে তার মধ্যে ইমিগ্রেশন, ইকোনমিক ইমিগ্রেশন দেওয়া হবে 65%। অর্থাৎ যাদেরকে পিআর দেওয়া হবে তার 65% হচ্ছে মানে কানাডার যে লেবার মার্কেটের যে নতুন পিআর যাদেরকে দেওয়া হবে, কানাডার লেবার মার্কেটের যে নিড তার সঙ্গে অ্যাডজাস্ট করে যেই সব সেক্টরের চাহিদা বেশি সেই সব সেক্টর থেকে বাছাই করে সেভাবেই পিআর দেওয়া হবে। ফলে পিআরটা আসলে এখন আর আগে যেমন একেবারে কোটা মানে ঢালাওভাবে নানা ক্যাটাগরি থেকে মানে পয়েন্ট বেসিসে পাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটা একটু সীমিত হয়ে এসেছে। এখন হয়ে যাবে যে কোন কোন জায়গায় কোথায় কোথায় নিড আছে সেটিকে বিবেচনা করা হবে। এটি হচ্ছে যে জেনারেল এভরি ইয়ার যে 380,000 করে পিআর দেওয়া আছে। কিন্তু ইন্টারেস্টিং আরেকটি পয়েন্ট, এই ডকুমেন্টারি যে ইমিগ্রেশন মিনিস্টার ভূমিকাতে ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়েবের যে বক্তব্যটি দেওয়া হয়েছে, ছাপা হয়েছে, সেখানে তিনি আরেকটি ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে যারা ইতিমধ্যে কানাডায় অবস্থান করছে, অলরেডি যারা কানাডায় আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, রাদার দেন যারা বাইরে থেকে, কানাডার বাইরে থেকে নতুন করে পিআরের জন্য আবেদন করবেন তাদের চাইতেও যারা কানাডায় অবস্থান করছেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এটি হচ্ছে ইমিগ্রেশন মিনিস্টারের বক্তব্য, যে ইমিগ্রেশন লেভেল প্ল্যানের যে ডকুমেন্টটা প্রকাশিত হয়েছে, পার্লামেন্টে প্লেস করা হয়েছে, সেইখানে এই বক্তব্যটি আছে। গত বুধবার মানে বাজেট অধিবেশনে বাজেট পেশ করার পরপরই এবং ইমিগ্রেশন লেভেল প্ল্যান এটি পেশ করার পরপরই মন্ট্রিয়ালে ব্যবসায়ীদের একটি কনফারেন্সে অর্থমন্ত্রী বক্তৃতা করেছেন। সেখানে অর্থমন্ত্রী ঠিক একই রকম কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে যারা আসলে 4-5 বছর ধরে কানাডায় অলরেডি থাকছে, যাদের ছেলেমেয়েরা হাই স্কুলে যাচ্ছে, তাদেরকে আর অস্থায়ী ভাববার কোনো কারণ নেই। দে হ্যাভ রাইট টু বি পার্মানেন্ট রেসিডেন্ট ইন কানাডা। অর্থাৎ
বোঝা যাচ্ছে যে সরকারের কর্মপরিকল্পনার মধ্যে সরকারের যে পলিসি ফ্রেমিং, সে পলিসি ফ্রেমিংয়ে একটি ঐক্যমত্য হয়েছে যে যারা অনেক বছর ধরে কানাডায় অবস্থান করছেন এবং তাদের মধ্যে যারা এই যে ইকোনমিক নিড, কানাডিয়ান গভর্নমেন্টের লেবার ফোর্সেসের যে নিডগুলো আছে, যেসব জায়গায় চাহিদা বেশি, সেই সব ক্রাইটেরিয়া ফুলফিল করেন, তাদেরকে অগ্রাধিকার হিসাবে পিআর দেওয়া হবে, রাদার দেন যারা নতুন করে কানাডায় পিআর পাওয়ার জন্য অ্যাপ্লাই করবে তাদের চাইতে। আমার অনেক দিন আগের একটা ভিডিওতে আপনাদের মনে থাকবার কথা, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি আলোচনা করেছিলাম যে সরকারের মধ্যে একটা আলোচনা চলছে যে অনেক বছর ধরে যারা কানাডায় আছে, কানাডায় একসময় হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছিল বা ওয়ার্ক পারমিটে এসেছিল, কিন্তু সেগুলো এক্সপায়ার করে গেছে, তারপর নতুন করে সেগুলো এক্সটেনশন হয় না এবং তারা আবার নিজ দেশে ফিরেও যান নাই। বছরের পর বছর ধরে তারা কানাডায় থেকে গেছেন, কানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন, তারা জব করছেন, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, তাদেরকে কিভাবে ডকুমেন্টেড করে ফেলা যায়, একটা রেগুলার ওয়েতে নিয়ে আসা যায়, সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল। জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী তখন এই বিষয় নিয়ে এক পার্লামেন্টেও গিয়েছিল, বিষয়টি অনেক দূরে গিয়েছিল, কিন্তু তখন পুরো ইমিগ্রেশন অবস্থা নিয়ে এমন একটা হইচই হজবরল অবস্থা তৈরি হয়েছিল যে তখন আর জাস্টিন ট্রুডো সেটি নিয়ে এগোবার সাহস পাননি, ফলে সেই পরিকল্পনাটা সেখানে ভেস্তে যায়। তার পরবর্তী পরিস্থিতিগুলো আপনারা জানেন, জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে হয়েছে, নতুন সরকার এসেছে, কিন্তু এই সরকার এসে মানে মার্ক কার্নির সরকার সেটি নিয়ে আর প্রকাশ্যে খুব বেশি আলাপ আলোচনা করেনি যে আমরা এই করব সেই করব, কিন্তু ইমিগ্রেশন লেভেল প্ল্যানের পরিকল্পনা প্রণয়ন করতে গিয়ে সেখানে তারা আলাদা করে একটি ব্যবস্থা করে দিয়েছে, যে তারা পলিসি ফ্রেম করে দিয়েছে যে যারা অলরেডি 4-5 বছর ধরে কানাডায় আছে এবং কানাডার যে প্রায়োরিটি মানে হেলথ কেয়ার কিংবা কনস্ট্রাকশন কিংবা কানাডার ইকোনমির জন্য যেসব প্রয়োজনীয় যেই জায়গাগুলো আছে সেই সব জায়গায় তারা কাজ করছে, সেই তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে ফেলা যায়, সেই ভাবনা থেকে তাদেরকে পিআরের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। ফলে যদিও বলা হয়েছে যে 65% ইকোনমিক ইমিগ্রেন্টদের নেওয়া হবে, কিন্তু এই যে 380,000 প্রতি বছর করে নেওয়া হচ্ছে, সেখানে আসলে এদের থেকেও একটা বড় অংশ জায়গা করে নেবে বলে অন্তত এই যে দুই মন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে ধারণা পাওয়া যায়। এখন আসি যে অ্যানাদার যে 148,000 পদ আলাদা করে রাখা হয়েছে আগামী 2 বছরে পিআর দেওয়ার জন্য, এরা কারা, কোথায় দেওয়া হবে। বাজেট এই যে ডকুমেন্টটা, ইমিগ্রেশন লেভেল প্ল্যান যে ডকুমেন্টটা বাজেটে উপস্থাপন করা হয়েছে, সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে 115,000 1,15,000 পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে যারা দোজ হু আর সাকসেসফুল রিফিউজি ক্লেমেন্ট, অর্থাৎ রিফিউজি ক্লেম করে যাদের প্রোটেক্টেড পার্সন হিসাবে যাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এইরকম যারা বেশ মানে এখন তো প্রোটেক্টেড পার্সন হিসাবে অ্যাকসেপ্টেড হওয়ার পরে পিআর পাওয়ার অ্যাপ্লিকেশন এবং এটা প্রসেস হতে বেশ একটা লেন্দি ওয়েটিং পিরিয়ড থাকে, একটু লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়। ফলে এই যে অপেক্ষায় যারা আছেন তাদের মধ্য থেকে 1,15,000 ক্লেমেন্টকে মানে প্রোটেক্টেড পার্সনকে ফাস্ট ট্র্যাক মানে 2 বছরের মধ্যে তাদেরকে পিআর দেওয়া হবে। এটা হচ্ছে ওয়ান টাইম প্রসেস এবং এটির জন্য গভর্নমেন্ট আলাদা করে 120 মিলিয়ন আই থিঙ্ক একটা বাজেট বরাদ্দ করা হয়েছে, যেটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এই 115,000 হচ্ছে প্রোটেক্টেড পার্সন যারা অলরেডি রিফিউজি ক্লেমেন্ট হিসেবে সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়েছেন। এর বাইরে 33,000 আছেন যারা ওয়ার্ক পারমিট হোল্ডার, তারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, পিআরের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন অপেক্ষায় আছেন, তাদের মধ্য থেকে ফার্স্ট ট্র্যাকের মাধ্যমে 2026 এবং 2027 এই 2 বছরে 33,000 ওয়ার্ক পারমিট হোল্ডারকে পিআর দেওয়া হবে, পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে। এটি নিয়ে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে অনেকেই পিআরের জন্য অ্যাপ্লাই করেছেন, অপেক্ষা করছেন যে আদৌ হবে কিনা, কবে হবে, কি হচ্ছে আসলে সিদ্ধান্ত। তাদের জন্য হচ্ছে এই ইনফরমেশনটুকু যে তাদের মধ্য থেকে 33,000কে ফার্স্ট ট্র্যাকের মাধ্যমে দ্রুত 2 বছরের মধ্যে তাদেরকে পিআর দেওয়া হবে। এখন সেই বাছাই প্রক্রিয়াটা কি হবে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে না কি হবে, সেই বিষয়গুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো কিছু প্রকাশ করেনি। হয়তোবা তাদের নিজেদের মধ্যে এই পরিকল্পনাটি মানে কোনো একটি প্ল্যান থাকতে পারে, কিন্তু কখনো যদি সেগুলো প্রকাশ হয় বা আমি যদি জানতে পারি নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে বাস্তবতা হচ্ছে এখনকার যেই রিয়েল ইনফরমেশন যেটি বলে 1,489,000 প্রায় কত 1.5 লাখের মতো
14 লাখ, ও মাই গুডনেস, 14,89,645 পিপল এই মুহূর্তে মানে আগস্ট পর্যন্ত কানাডাতে যারা অবস্থান করছেন তার মধ্যে মানে ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় অবস্থান করছেন তার সংখ্যা হচ্ছে 14 lakhs, almost 15 lakhs, 14,89,000. So almost 15 lakhs people. তাদের মধ্যে মাত্র 33,000 ফাস্ট ট্র্যাকে আগামী 2 বছরে তারা পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন ওয়ার্ক পারমিট হোল্ডার থেকে। যাই হোক, তবে এই জায়গায় আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় আছে, সেটি হচ্ছে আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে আলাদা করে আলোচনা করব যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বলে একটি প্রোগ্রাম আছে, যে প্রত্যেকটা প্রভিন্স তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে যে তারা কি পরিমাণ পার্মানেন্ট রেসিডেন্ট তারা অ্যাকসেপ্ট করবে। সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে। এর আগে 55,000 ছিল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে, সব প্রভিন্সগুলো মিলিয়ে যেই পরিমাণ পিআর তারা নমিনেট করতে পারতেন সেটিকে বাড়িয়ে 91,500 করা হয়েছে। সো আগামী বছরগুলোতে প্রভিন্সিয়াল যেই নমিনি প্রোগ্রাম, সেখানে প্রভিন্সগুলো তাদের যে চাহিদা, তাদের প্রভিন্সের যে ইকোনমিক নিড বা লেবার মার্কেটের নিড, সেই অনুসারে তারা একটু বর্ধিত সংখ্যক পিআর নমিনেট করতে, পার্মানেন্ট রেসিডেন্ট নমিনেট করতে পারবেন। সো দর্শক, এই হচ্ছে পিআর সংক্রান্ত, পার্মানেন্ট রেসিডেন্সি সংক্রান্ত আপডেট, যেটি বাজেট বক্তৃতায় আছে এবং ইমিগ্রেশন লেভেল প্ল্যান যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে আছে। সেখান থেকে এই অংশগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনগুলোতে হয়তো বা আরও কিছু তথ্যপত্র সেখান থেকে বের করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।